আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সকালবেলা চা খেতে কার না মন চাই বলেন তো? আমার তো অনেক বেশি ইচ্ছে করে, কারণ দুই রকমের চা বানিয়েছি। একটা হচ্ছে রং চা, দুধ চা। সকালবেলা নাস্তা করেছিলাম, আজকে ছিল পরোটা ভাজি, পান্তা ভাত আর হচ্ছে ভর্তার আইটেম ছিল। সকালে নাস্তা খাওয়াটা কমপ্লিট হওয়ার পরপরই হচ্ছে আমাদের বাসায় চা খাওয়ার একটা আড্ডা বসে। এই আড্ডাটা সবসময় থাকে টিভি রুমে। তো টিভি রুমে হচ্ছে কি, যেহেতু আমরা পরিবারের অনেকজন মিলে থাকি, আর আজকে অনেক বেশি বেশি শেয়ার করব সবার সাথে যে অনেকদিন পর আমার বাসাভর্তি কি কি মাছ এনেছিল আমার বাসার জন্য। সবসময় শেয়ার করি, আজও শেয়ার করছি। আজকের মাছগুলো দেখে মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। শুকরিয়া আল্লাহর দরবারে। আসলে আমাদের যেহেতু গ্রামে একটা বাড়ি আছে বা আমাদের ফিশিং এর বিজনেস আছে, তো সেক্ষেত্রে হয় কি আমাদের বর্ষাকালে হচ্ছে মাছ কেনা লাগে না। আলহামদুলিল্লাহ পুরো বর্ষাকালে হচ্ছে মাছগুলো আমাদের একদম ফ্রিজ ভর্তি থাকে। আমি পুরো ব্লগে শেয়ার করেছিলাম, সবসময় শেয়ার করি, আজও শেয়ার করছি। তো আজকে যে মাছগুলো পাঠিয়েছিল সেই মাছগুলো তো সবাই যখন দেখেছেন অবশ্যই মাছগুলো পরিচিত মাছ বলেই মনে হচ্ছে। কারা কি নামে মাছটাকে চিনেন, বাংলাদেশের জাতীয় মাছ যেটা ইলিশ মাছ, সেটা তো সবাই চিনেন। তো মাছগুলোকে একদম ফ্রেশ করে ধুয়ে হচ্ছে পরিষ্কার পানিতে রাখছি, তারপর হচ্ছে প্রসেসিং করে রাখছি। এদিকে হচ্ছে প্রতিদিন আমি চুলার কাছে যাওয়ার আগে হচ্ছে হাইড্রোফেশিয়াল দিয়ে হচ্ছে আমি আমার পেস্টটাকে একদম ক্লিন করে নিই। যে কম্বোটা ইউজ করার কারণে হচ্ছে আমি এত রৌদ্রের তাপে বা গরমের তাপে রান্না করার পরও হচ্ছে আমার স্কিনটা এতটা সুন্দর আছে এবং এতটা গ্লো দিচ্ছে। ত্বকটা মাশাআল্লাহ এখনো এতটা স্মুথ এবং এতটা উজ্জ্বল আছে জাস্ট এই কম্বোটার কারণে। আমি বাসায় ডেইলি এই কম্বোটা একবার হলেও আমি ইউজ করি। প্রথমে হাইড্রোফেশিয়াল দিয়ে মুখটাকে একদম 5 মিনিট হচ্ছে ম্যাসেজ করে একদম ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুই। তারপর হচ্ছে ডে নাইট ক্রিমটা আমি ইউজ করি। এই কম্বোগুলোতে কোনো ধরনের সাইড এফেক্ট নেই। যে কোনো স্কিন প্রোডাক্ট ত্বকে লাগানোর আগে জেনে নিতে হবে প্রোডাক্টগুলো ঠিক আছে কিনা। যেমন এই প্রোডাক্টগুলোতে বা এই কম্বোটাতে আছে চন্দন, মুলতানি মাটি, অ্যালোভেরা, ডাবের পানি, কাঁচা হলুদ, মধু, আরো বেশ কিছু প্রাকৃতিক উপাদান। কোনো ধরনের সাইড এফেক্ট না থাকায় আমার কাছে মনে হচ্ছে যে আমার ত্বকের জন্য, বা আমি যেহেতু সবসময় রোদ্রে একটু বের হতে হয়, রান্না করে থাকতে হয়, এই পিওর গ্লো এসেনশিয়াল প্রোডাক্টটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। আমি আজ 1 বছর পর্যন্ত হচ্ছে এই প্রোডাক্টটা ইউজ করি। মেস্তার দাগ বা কোনো ধরনের ব্রণের দাগ বা বিভিন্ন ধরনের ত্বকের সমস্যার জন্য এই কম্বোটা অত্যাধুনিক ভালো। যারা আমার ফলোয়ার্স আছেন, যারা আমার ব্লগের সাথে আছেন, যারা আমার মতো এই ধরনের রান্না করে থাকতে হয়, রৌদ্রের তাপে যেতে হয়, তারা কিন্তু এই কম্বোটা ইউজ করতে পারেন। আর এই কম্বোটা নিতে হলে আমি পেজটার নাম মেনশন করে দিব আমার ক্যাপশনে। আপনাদের সুবিধার্থে আপনারা আপুর সাথে যোগাযোগ করে ওই পেজ থেকে আরো বিভিন্ন ধরনের প্রবলেমের কথা জেনে নিতে পারেন, বা কি কি ভালো দিক মন্দ দিক আছে সবকিছু জেনে আপুর প্রোডাক্টটা ইউজ করতে পারেন। আজকের মাছগুলো দেখে কার কার লোভ হচ্ছে? আমার তো ভীষণ লোভ হচ্ছে। শুকরিয়া আল্লাহর দরবারে যে এই ধরনের মাছগুলো প্রতিনিয়ত একদম তাজা, সতেজ, কেমিক্যাল মুক্ত মাছগুলো বাসায় যখন আনে, তখন আসলে রান্না করতেও ভালো লাগে এবং সবাইকে খাবারগুলো সার্ভ করতে ভালো লাগে। তো অনেকগুলো ইলিশ মাছ এনেছিল। তো ইলিশ মাছ, রূপচাঁদা মাছ, বড় ছোট মিলিয়ে হচ্ছে আমি একদম পানি ছড়িয়ে ফ্রিজে রাখার জন্য সবকিছু গুছিয়ে নিব। আর মাছ হচ্ছে এখানে রূপচাঁদা মাছ যেহেতু এনেছিল অনেক রকমের, তো মাছগুলোকে গুছিয়ে রাখার জন্য বড় ছোট এবং সবগুলো হচ্ছে পানি ছড়িয়ে তারপরে হচ্ছে রেখে দিব। প্রথম যে মাছগুলো এনেছিল এখানে 20টা মাছ, প্রথম ওই 20টা মাছ ছিল একদম ইলিশ মাছ বড়। তারপরে যে 20টা মাছ ছিল ওই 20টা মাছ হচ্ছে মাঝারি আকৃতির মাছ, মানে বড় আর হচ্ছে মাঝারি সাইজের মাছ। একদম ছোট মাছ আজকে একদম পাঠায়নি। ছোটোর মধ্যে যেগুলো পাঠিয়েছিল সেটা ছিল রূপচাঁদা মাছ, একদম বড়, মাঝারি এবং ছোট মিলিয়ে। তো বড়গুলো হচ্ছে একটা পলিথিনে রাখছি, মাঝারি সাইজের যে মাছগুলো সেগুলো একটা পলিথিনে রেখে দিব, আর ছোটগুলো হচ্ছে দুপুরের জন্য ফ্রাই করে নিচ্ছি। আর ইলিশ মাছ কার কার ফেভারিট অবশ্যই জানাবেন। আমার বাসায় হচ্ছে আমি যদি ডেইলি 1 সপ্তাহের মধ্যে প্রত্যেক দিনই যদি ইলিশ মাছ রান্না করি, সবাই আলহামদুলিল্লাহ ইলিশ মাছের প্রতি কোনো অনীহাভাব নেই যে ইলিশ মাছ খাবে না। আর বর্ষাকাল আসলে আমি আবারও বলি, বৈশাখ মাসের শুরুতে হচ্ছে আমাদের যেহেতু মাছের বিজনেস আছে, তো সেক্ষেত্রে হচ্ছে যখন সাগরে বোট চলে যায় 7-8 দিন পর সাগর থেকে মাছ আনে, তখন সামুদ্রিক মাছগুলো হচ্ছে আপনার ভাই আমাদের বাসার জন্য পাঠিয়ে দেয়। এতে করে আমাদের সুবিধা হয় কি, পুরো 12 মাসের মাঝে আমাদের আলহামদুলিল্লাহ মাছ কেনা লাগে না। তবে এইবারের মতো দুঃখজনক ব্যাপারটা হচ্ছে আমাদের মাছ কিনতে হয়েছে। একদম এই কয়েকদিন মানে গেছে 1 মাস আমাদের বাসায় কোনো মাছ ছিল না। আমার 2টো ফ্রিজ খালি ছিল। 2টো ফ্রিজের জন্য হচ্ছে কি ডেইলি যে মেহমান আসুক বা নিজেরা খেয়েছি, প্রত্যেক দিন হচ্ছে মাছ কিনা লেগেছে। মাঝে মাঝে হচ্ছে মেহমান যখন যেদিন মেহমান আসছে সেদিন কিন্তু আমি মাছ কিনে তারপরে রান্না করেছি। ছিল এই বছর আমি ইলিশ মাছ কিনে ইলিশ মাছ রান্না করেছি। মাছ কেনার একটাই কারণ ছিল যে গ্রামের বাড়িতে যেহেতু আমাদের নদীতে মাছ পাওয়া যাচ্ছিল না, ক্ষেত্রে আপনার ভাই দেশ থেকে মাছ পাঠাতে পারেনি, আর হচ্ছে আমাকে ঢাকার বাসায় মাছ কিনতে হয়েছে। তো এদিকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে কোন তরকারিটা সবচেয়ে বেশি যায়? মনে করি ইলিশ মাছের সাথে অনেক তরকারি যায়, যে ইলিশ মাছের সাথে যে কোনো তরকারি দিয়ে রান্না করা যায়। তো আজকে হচ্ছে কাঁচা কলা, যেটাকে আমরা আনাজ কলা বলি, আজকে হচ্ছে কাঁচা কলা দিয়ে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করছি। তো এই ধরনের রান্না আপনারা কারা কারা পছন্দ করেন
অবশ্যই জানাবেন। আমি কিন্তু লাউ এনেছিলাম, কাঁচা কলাও এনেছিলাম। চিন্তা করলাম যে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করি, আবার ভাবলাম যে না, একদম তাজা মাছটা একদম ফ্রিজে না রেখে খাবো, সেই ক্ষেত্রে হচ্ছে কাঁচা কলা দিয়ে মাছটা রান্না করলে মাছের সাথে দ্বিগুণ বেড়ে যাবে। তো এখানে আমি হচ্ছে কলা কাটার পর বা কাঁচা কলাটা কাটার পর হচ্ছে হলুদ দিয়েছি, লবণ দিয়েছি এবং ভালো করে চটকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই টিপসটা জানার একটাই কারণ, আমি জানতাম না, আমি আগে ডাইরেক্ট রান্না করতাম, তখন হয় কি কলার যে আয়রনটা থাকে, কলার আয়রনে হচ্ছে কলাটা কালো হয়ে যায়। তো আর এইভাবে রান্না করলে হচ্ছে কি যে হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে চটকে ধুয়ে পরিষ্কার করে রান্না করলে তাতে করে হচ্ছে কলার ঝোলটা ঘন হয়ে যায় না, কলাটাও আয়রনে কালো হয়ে যায় না, একদম সুন্দর একটা কালার থাকে, তরকারির কালারটাও সুন্দর থাকে। সেই জন্য হচ্ছে কি কলা যখন রান্না করবেন তখন এই ধরনের একটু হলুদ দিয়ে চটকে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না করবেন। এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কলমি শাক রান্না করছি। আজকে রান্নাটা একদম তাড়াহুড়ো করে করছি, সকাল থেকে মাছ ঘাটাঘাটি করতে করতে একদম টাইম চলে গিয়েছিল। আর এদিকে হচ্ছে দুই চুলে হচ্ছে এক চুলে হচ্ছে ইলিশ মাছ রান্না করছি কলা দিয়ে। ইলিশ মাছের কালার বা ইলিশ মাছের ঝোলের কালারটা, রঙের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দুটো তরকারি দুই চুলে বসিয়ে দিয়েছি, একটা চুলে হচ্ছে শাক, একটা চুলে হচ্ছে 3টা ইলিশ মাছ রান্না করছি। আজকের মাছগুলো এমনিতেই ফ্রিজে রাখার আগে চিন্তা করলাম যে সরিষা ইলিশ করি, আবার চিন্তা করলাম যে না, কাঁচা কলা দিয়ে রান্না করে খেতে ইচ্ছে করছিল। আসলে মাঝে মাঝে সবার কথা চিন্তা করি, আবার মাঝে মাঝে নিজের রুচির কথা চিন্তা করি, মাঝে মাঝে চিন্তা করি যে না, নিজের ইচ্ছা করছে আজকে এটা দিয়ে রান্না করব বা এই মাছটা এইভাবে খাবো, সেদিন নিজের মতো করে রান্না করি। তো সবার দিকে তাকিয়ে থাকতে থাকতে সবার মন রক্ষা করতে করতে মাঝে মধ্যে নিজের মন রক্ষা হয় না। এটা মাঝে মাঝে যখন চিন্তা করি তখন চিন্তা করি যে নিজের মতোই রান্না করি। তো ইলিশ মাছের যে ঝোলটা ছিল, ইলিশ মাছের ঝোলের মধ্যে হচ্ছে আমি মাছটা দিয়ে দিয়েছি, ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। ওদিকে কলমি শাকটা রান্না করছি আর ধুয়ে রাখা কলাগুলোকে মাছের সাথে দিয়ে দিচ্ছি। আর এই ধরনের মাছের সাথে দিয়ে দিলে মাছগুলো ভাঙে না, কারণ কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কি মাছটাকে উঠিয়ে তারপরে হচ্ছে তরকারি দিতে হয়, কিছু কিছু ক্ষেত্রে যে মাছের তরকারি একসাথে দিয়ে দিল মাছ ভেঙে যাওয়ার কোনো বিপজ্জনক ঘটনা নাই। তো আমি হচ্ছে যেহেতু কলাটা একদম সফট, গরম পানি পাওয়ার সাথে সাথে হচ্ছে নরম হয়ে যাবে। তো কথায় কথায় হচ্ছে ইলিশ মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেল, ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা না দিলেও হতো, ইলিশ মাছ কিন্তু যেভাবে রান্না করা যায় সেভাবেই ভালো লাগে। তো ধনিয়া পাতা না দিলে 12টা মাস আমার কাছে মনে হয় যেন যে কোনো রান্নার শেষটা অসমাপ্ত থেকে যায়। তো সেজন্য ধনিয়া পাতাটা একদম প্রত্যেকটা তরকারিতে, মাংস ছাড়া প্রত্যেকটা তরকারিতে ধনিয়া পাতা ইউজ করি। তো এদিকে হচ্ছে ভাত রান্না, তারপরে ইলিশ মাছ দিয়ে হচ্ছে কাঁচা কলা রান্না, মোরগের মাংস রান্না, চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কলমি শাক রান্না, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডাল রান্না, আর হচ্ছে একটু বাসি তরকারি ছিল। রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘর থেকে বিদায় নিলাম।